বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএসসি 2025-এর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা অর্থাৎ এইচএসসি গণিত, সাধারণ গণিতের প্রথম অধ্যায়টি যে বাস্তব সংখ্যা আছে, এই বাস্তব সংখ্যা থেকে আমরা টাইপ 1 থেকে কয়েকটি এমসিকিউ সলভ করব এবং পাশাপাশি এমসিকিউগুলো সলভ করার পাশাপাশি এমসিকিউগুলো কেমনে সলভ করতে হয় সেই কৌশলটাও আমরা শিখে নেব ইনশাল্লাহ। তো এখানে প্রথমে বলা আছে যে সকল মূলত ও অমূলত সংখ্যাকে কি বলে। আমরা জানি যে বাস্তব সংখ্যার অংশ হলো কয়টা? দুইটা। আমরা যদি বলি যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটা, একটা মূলত একটা অমূলত। তাহলে এখান থেকে কোশ্চেনটা ডিফারেন্স করে করা হয়েছে যে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে কি বলে, তাহলে নিঃসন্দেহে আমরা বলবো বাস্তব সংখ্যা। ওকে, তো এরা বলছে তাহলে বাস্তব সংখ্যার মধ্যে দুইটা পার্ট, একটা মূলত একটা অমূলত। এই মূলত অমূলত থেকে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আমরা একটু দেখে নেই যে মূলত সংখ্যা কোনগুলোকে বলবো আর অমূলত সংখ্যা আমরা কোনগুলোকে বলবো। তাহলে মূলত সংখ্যা কি? মূলত সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আই মিন দ্যাট, যে সংখ্যাগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। কিন্তু এটা বললেই হবে না, এর সাথে আরেকটা জিনিস বলতে হবে যে কিউ ডাজ নট ইজ ইকুয়াল টু 0। কারণ ভগ্নাংশর যদি কোনো একটা ভগ্নাংশ সংখ্যা হয়, এই ভগ্নাংশ সংখ্যার পরে এই জায়গাতে হরের মধ্যে কখনো শূন্য হওয়া যাবে না। হরের মধ্যে যদি আমরা শূন্য দেই তাহলে পি ভাগ সামথিং, তোমার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো 1/0, ক্যালকুলেটরের মাথা খারাপ, ম্যাথ ইরোর দেখাবে। কি দেখাবে? ম্যাথ ইরোর। ঠিক আছে, যদি আমরা লিখি যে 100/0, শুধু 100/0 কেন, আমরা যদি লিখি 5/0, তার মানে ক্যালকুলেটর দেখাবে কি? ম্যাথ ইরোর। তো এই যে কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করতে পারবো, এই যে এখানে আমাকে বাউন্ডিং করে দিতে হবে যে যে জিনিসটা বসালে ম্যাথ ইরোর হয় ওই জিনিসটা বসানো যাবে না। তার মানে আমরা বলতেই পারি যে এখানে যে হরের মধ্যে কিউ আছে, কিউটা কি হওয়া যাবে না, কিউটা শূন্য হওয়া যাবে না। এটা হলো শর্ত। তাহলে আচ্ছা, 1 নম্বর শর্ত আমরা বুঝলাম যে মূলত সংখ্যা হওয়ার শর্ত হলো কি? হর শূন্য হওয়া যাবে না। তাহলে যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, আই মিন দ্যাট, আমি যদি বলি যে 5 6 7 8 9 ডট ডট, এই সংখ্যাগুলো কি? নিঃসন্দেহে স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলো কিন্তু একটা মূলত সংখ্যা। কেন? কারণ প্রত্যেকটা সংখ্যার নিচে 1 জড়িত আছে। তার মানে 5-এর নিচে 1, 6-এর নিচে 1, 7-এর নিচে 1, 8-এর নিচে 1, 9-এর নিচেও কি আছে? 1 আছে। সেই জন্য প্রত্যেকটা পূর্ণ সংখ্যা একটা কি সংখ্যা? মূলত সংখ্যা। প্রত্যেকটা পূর্ণ সংখ্যা। যদি আমরা বলি যে -1, এটাও কিন্তু একটা মূলত সংখ্যা, কারণ -1-এর নিচে কি আছে? 1 আছে। যদি বলি -10, একটা মূলত সংখ্যা, এর নিচেও কি থাকে? 1 থাকে। কারণ মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়? গুণফলটা হয় মাইনাস, তার মানে কি? -10 হয়। আমরা বুঝতে পারছি? তার মানে সকল পূর্ণ সংখ্যা একটা কি হবে? মূলত সংখ্যা হবে। আমরা বুঝলাম যে সকল পূর্ণ সংখ্যাগুলো কি মূলত সংখ্যা হবে, সকল স্বাভাবিক সংখ্যাগুলো মূলত সংখ্যা হবে। আচ্ছা, এছাড়াও কিছু বর্গ অর্থাৎ বর্গমূল রিলেটেড কিছু সংখ্যা থাকে, যে সংখ্যাটার উপর আমরা যদি বর্গমূল করি ওই সংখ্যাটা যেন একটা পূর্ণ সংখ্যা আসে। যেমন আমি কি করলাম, √25, এর উপর কিন্তু আমরা বর্গমূল করেছি। তার √25-এর মান কত? 5। তাহলে 5টা একটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তার মানে যে সংখ্যাগুলোর বর্গমূল একটি পূর্ণ সংখ্যা হবে ওই সংখ্যাটাও একটা মূলত সংখ্যা হবে। আমি যদি লিখি √81, তাহলে √81 দ্যাটস মিন কত? 9। 9 একটা কি সংখ্যা? 9 একটা কিন্তু আমাদের মূলত সংখ্যা। যদি বলি √169 ইজ ইকুয়াল টু 13, তাহলে 13 কি সংখ্যা? 13 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা বা একটা পূর্ণ সংখ্যা। তার মানে 13 কিন্তু আমাদের মূলত সংখ্যা। আচ্ছা, তার মানে আমরা কি শিখলাম? যে সংখ্যাগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে অনলি সেই সংখ্যাগুলো মূলত সংখ্যা। 2 নম্বর বললাম যে সংখ্যাগুলোর মূল থাকবে, মূল থাকবে, মূলটা একটা পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, বা মূলটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে ওই সংখ্যাটাকে বলবো মূলত সংখ্যা। আবার সকল পূর্ণ সংখ্যা এবং সকল স্বাভাবিক সংখ্যা একটা মূলত সংখ্যা। তাহলে অমূলত সংখ্যা কোনগুলো? অমূলত সংখ্যা হচ্ছে, যেমন আমি লিখলাম √8, এই √8-এর কি বর্গমূল, মানে √8 অর্থাৎ 8-এর বর্গমূল কোনো স্বাভাবিক সংখ্যা নয়। 8-এর বর্গমূল কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে √8 একটা অমূলত সংখ্যা। আবার যদি আমি বলি রুট কি, আমরা বললাম যে হচ্ছে আমরা বললাম 26, √26, √25, দেখেন √25
এর বর্গমূল কিন্তু 5 থাকতেছে, কিন্তু √26 এর বর্গমূল কিন্তু 5 থাকবে না, অথবা কোনো স্বাভাবিক সংখ্যাও হবে না। সেই জন্য যে সংখ্যাগুলোর বর্গমূল কোনো স্বাভাবিক সংখ্যা হবে না, নিঃসন্দেহে সেই সংখ্যাগুলো কি হবে, একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তো এখান থেকে যেমন দেখো 2/9 কোন ধরনের সংখ্যা, 2/9 এটাকে আমরা তো p/q আকারে প্রকাশ করতে পেরেছি, রাইট? তার মানে 2/9 হবে একটা আমাদের মূলদ সংখ্যা, এটা হবে অ্যান্সার। এখন নিচের কোনটি মূলদ সংখ্যা, এখান থেকে কোশ্চেন, নিচের কোনটি মূলদ সংখ্যা, তার মানে সবগুলো সংখ্যা আমাকে কি করতে হবে, জাস্টিফাই করতে হবে যে কোন সংখ্যাটি মূলদ সংখ্যা হয়। এখানে দেখুন যে √18 ভাগ হলো 32, এই সংখ্যাটা আমরা চেক করে দেখি, √18 ভাগ কত, √32, 32। তো এখন আমরা এখানে কি করব, একটু ক্যালকুলেশন করে নেই। আমি যদি ক্যালকুলেশন করি 9 × 2, আর এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করা যায় 16 ইন্টু মানে 2, তার মানে 16 দুগুণ 32 আর 9 দুগুণ 18, তার মানে √9 ইন্টু কি √2, আর এখানে কি √16 গুণন হলো কি √2। দেখেন তো নিঃসন্দেহে √2 কাটা, আর √9 মানে 3 আর √16 মানে কি 4, তাহলে 3/4 এই সংখ্যাটার ক্যালকুলেশন কী পেলাম আমরা, 3/4। তার মানে এই সংখ্যাটা আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা, এই যে √18 এবং √32 এই দুইটা সংখ্যার অনুপাত আমরা কিন্তু p/q আকারে প্রকাশ করতে পেরেছি। তার মানে এই সংখ্যাটাই হবে আমাদের কি সংখ্যা, মূলদ সংখ্যা। তারপর আরেকটা কোশ্চেন, যে নিচের কোন সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, নিচের কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা মানে কি, দেখো এই যে √4 যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই তাহলে পাবো কিন্তু 2 কিন্তু একটা মূলদ সংখ্যা। আমি একটু আগে বললাম যে সংখ্যাগুলোর বর্গমূল স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা, সেই সংখ্যাগুলো মূলদ সংখ্যা, আর যে সংখ্যাগুলোর বর্গমূল কখনো পূর্ণ সংখ্যা নয় বা স্বাভাবিক সংখ্যা নয়, সেই সংখ্যাগুলো একটা অমূলদ সংখ্যা। তার মানে √16 এই সংখ্যাটার কি, √16, তার মানে এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে কি 4, তার মানে এই সংখ্যাটার বর্গমূল পেলাম কি 4, তাহলে এই সংখ্যাটার বর্গমূল দ্যাটস মিন একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, সেই √16 একটা কি সংখ্যা, একটা মূলদ সংখ্যা। আবার √25, এই √25 কি হবে, একটা অমূলদ সংখ্যা নয়, একটা মূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাটার বর্গমূল পেলাম একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে যে সংখ্যাগুলোর বর্গমূল স্বাভাবিক সংখ্যা অনলি সেই সংখ্যা, বা যে সংখ্যাগুলোর বর্গমূল একটা পূর্ণ সংখ্যা অনলি সেই সংখ্যাগুলো মূলদ সংখ্যা, আদারওয়াইজ সংখ্যাগুলো আমার অমূলদ সংখ্যা। তাহলে কোন সংখ্যাটার বর্গমূল আমরা একটা স্বাভাবিক সংখ্যা পাইলাম না, √10, এই সংখ্যাটার বর্গমূল কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা আসবে না, অথবা এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, এত আকারে প্রকাশ করা যাবে না, সেই জন্য এই সংখ্যাটা একটা কি সংখ্যা, আমাদের অমূলদ সংখ্যা। আজকে আমরা যে বাস্তব সংখ্যা থেকে টাইপ 1 MCQ আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা টাইপ 2 থেকে MCQ আলোচনা করব। অর্থাৎ টাইপ 2 আমরা MCQ আলোচনা করতেছি, ওয়ান শট MCQ। এই MCQ টাইপ 2-র মধ্যে আছে আবৃত দশমিক ভগ্নাংশকে সামান্য অথবা সাধারণ ভগ্নাংশে রূপান্তর। আমরা 3টে এক্সাম্পল নিয়েছি, 3টে এক্সাম্পলে বোর্ডে আসা এক্সাম্পলগুলো আমরা নিয়েছি, যে তারপর আমরা নিয়মটা শিখব কিভাবে যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো প্রথমে এটার আমরা অ্যান্সার বের করব, আর এখানে একটা শর্টকাট নিয়ম আছে, যদি আমরা অ্যান্সার বের করতে নাও চাই, মানে আমি বলতে চাচ্ছি যে মানে অ্যান্সার থেকে এটাকে চেক দেবো, যে 3/100 ক্যালকুলেটরে চাপবো, চাপে দেখবো যে কোন মানটা এরকম আসে, 0.03333 এরকম যে মানটা আসবে, মানে এই অপশনগুলোর যে অপশনটার জন্য এইরকম মানটা আসবে সেই অপশনটা রাইট। ঠিক আছে, এটা একটা শর্টকাট নিয়ম। তাহলে 4টে অপশন ক্যালকুলেটরে তুলে চাপ দিলে এনাফ। তারপর আমরা রিয়েল নিয়মটা শিখব, যে 0.03 এর উপর একটা পূর্ণপণিক। তাহলে 1 নম্বর নিয়ম হচ্ছে, এখানে যতগুলো সংখ্যা থাকবে মানে যা আছে আমি তাই লিখবো, এই দশমিক যে চিহ্নটা আছে এটাকে উঠিয়ে দিয়ে লিখবো। তাহলে 003 লিখলাম, মাইনাস করব, ঠিক এটা তো আবৃত সংখ্যা, আবৃত সংখ্যার আগে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমরা লিখবো, এখানে 00 লিখলাম। আবৃত সংখ্যার আগে সংখ্যা আছে কি, অনলি 00 আছে, ওটা লিখলাম, ডিভাইডেড বাই এখানে পূর্ণপণিক বা আবৃত রিলেটেড যে কটা সংখ্যা থাকবে সেই কটা 9 লিখব। আর আবৃতর আগে এবং দশমিকের পরে খেয়াল করুন, আবৃত যে সংখ্যাটা ঠিক তার আগে এবং দশমিক সংখ্যাটার পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা আমরা 0 লিখব। তো
তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 003 মানে কি 3 ডিভাইডেড বাই কত 90। তো ক্যালকুলেটর যদি করি 3 অক্ষে 3, 3 3 9, 0। তার মানে 1 বাই কত, অ্যান্সার হলো 1/30। তাহলে এখানে দেখবো 1/30 অ্যান্সার কত, 1/30 হচ্ছে কি এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এখন 2 নাম্বার এমসিকিউটা আমরা সলভ করি। 2 নাম্বার এমসিকিউটা বলছে যে 0.0369 এইটাকে আমরা কিভাবে সলভ করব। ওই তো আমি বললাম একটু আগেই যে আগে সম্পূর্ণ সংখ্যাটা লিখে নেব। তাহলে 0.369 সম্পূর্ণ সংখ্যাটা লিখলাম, মাইনাস করব আবৃত সংখ্যার আগে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা ক্রমান্বয়ে লিখে মাইনাস করে দেব। তাহলে 0 আছে 0 লিখলাম, ডিভাইডেড বাই এখানে আবৃত রিলেটেড সংখ্যা কয়টা, 3টা। তাহলে নিচে লিখবো 9 3টা। আর দশমিকের পর থেকে শুরু করে আবৃত সংখ্যার আগে এই জায়গায় যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা শূন্য লিখব। দশমিক সংখ্যার পর থেকে আবৃতর আগে এই জায়গায় কোনো সংখ্যা নাই, এই জন্য এখানে আমরা কোনো শূন্য লিখব না। তাহলে 369 নিচে কত 999। এটাকে যদি আমরা 3 দ্বারা ডিভাইডেড করি, উভয়কে 3 দ্বারা ভাগ দেই, তাহলে 3 3 9, 3 3 9, 3 3 9, 3 অক্ষে 3, 3 2 6, 3 3 9। আবার যদি 3 দ্বারা ভাগ দেই তাহলে 3টা 1, আর এটা 3 4 12, 3 অক্ষে 3 41। তাহলে অ্যান্সার পাবো আমরা 41/11 ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার কত 41/11, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা অথবা আমি যে বললাম যে অপশনগুলো 41/100 দেখবো কত আসে, 41/101 ভাগ দেবো ক্যালকুলেটর, দেখবো কত আসে, 41/110 দেখবো যে অপশনটার জন্য অ্যান্সার আসবে কত আবৃত কথাটা অর্থ ওই সংখ্যাটা রিপিটেবল, ওই সংখ্যাটা বারবার আসবে, মানে কি 0.369। তাহলে এই তো এখানে আর এখানে এই দুই জায়গায় আমরা আবৃত করেছি, তার মানে হলো 369 এই সংখ্যাটা বারবার আসবে, 369 এই যে রিপিটেবল সংখ্যাটা আসবে আমরা দেখব কোন অপশনটার জন্য এই সংখ্যাটা আসে, তো সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট ম্যাথটি হচ্ছে এইরকম। তো এখানে দেখুন 2.05 এই সংখ্যাটাকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করব। তো 2.05 এক নম্বর কাজ, সম্পূর্ণ সংখ্যাটা লিখে নেব 205, মানে এখানে যে দশমিক আছে এই দশমিক বিন্দুটা আমরা রাখবো না, পয়েন্টটা আমরা উঠিয়ে দেব, দিয়ে স্বাভাবিকভাবে যে সংখ্যাটা পাচ্ছি আমরা শুধুমাত্র সেই সংখ্যাটা লিখবো। এটা এক নম্বর কাজ স্বাভাবিকভাবে সম্পূর্ণ সংখ্যাটা লিখব। মাইনাস করব, মাইনাস হচ্ছে আমাদের আবৃত যে সংখ্যাটা আছে আবৃত সংখ্যার আগে যতগুলো সংখ্যা থাকবে সেটা আমরা কি করে দেবো, মাইনাস করে দেবো, -20 ডিভাইডেড বাই এখানে আবৃত রিলেটেড সংখ্যা যে যতগুলো থাকবে, আবৃত রিলেটেড সংখ্যা মানে পৌনঃপুনিক বা কোনো সংখ্যার উপর এই যে চিহ্নটা এটাকে বলে আবৃত অথবা পৌনঃপুনিক সাইন। এই আবৃত বা পৌনঃপুনিক রিলেটেড যে সংখ্যাগুলো থাকবে যতগুলো থাকবে আমরা এখানে ততগুলো কি করব 9 লিখব। যেহেতু এখানে আবৃত রিলেটেড সংখ্যা কয়টা আছে, একটা, যেহেতু এখানে আবৃত রিলেটেড সংখ্যা একটা আছে এই জন্য আমরা 9 লিখবো একটা। আর আবৃতর আগে এই দশমিকের পরে, আমি আবার বলতেছি আবৃতর আগে এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে এখানে শূন্য হবে, ঠিক সেই কয়টা। তাহলে সংখ্যা আছে এখানে 0, একটি সংখ্যা এই জন্য শূন্য হয়েছে একটি। আচ্ছা, তারপরে কি করব, এখান থেকে 205 থেকে বিয়োগ করব 20, তাহলে পাবো 185 ডিভাইডেড বাই 90, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা যদি অ্যান্সার করি তাহলে আমরা পাবো হচ্ছে, এটাকে কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 37, আর নিচে পাবো হচ্ছে 18, 5 18 90। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত 37/18, এটা হচ্ছে অ্যান্সার 37/18। তাহলে আমরা টাইপ 1 এবং টাইপ 2 আগের ভিডিওটি যারা দেখেননি টাইপ 1 থেকে কিভাবে বা কী মানে টাইপ 1 এর এমসিকিউ সলিউশনটা দেখে আসুন, এবং টাইপ 2 থেকে আমরা যে টাইপের এমসিকিউ আলোচনা করব। টাইপ 3 এর মধ্যে আছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ গুণন এবং বিয়োগ, সেই সাথে ভাগ, এই টপিকটা নিয়ে এখন আলোচনা করব। তো আমি একটা এমসিকিউ প্রথমে নিয়েছি, এটা যশোর বোর্ড 2019-এ এসেছিল। তো আমরা আবৃত দশমিক যোগ কিভাবে করব এখন
যোগ করার সিস্টেমটা শিখবো, সেই সাথে বিয়োগ করার সিস্টেমটাও শিখবো। তো প্রথমে দেখো 0.27 এর উপর পূর্ণপণিক। তো পূর্ণপণিক কথাটার অর্থ কি? পূর্ণপণিক কথাটার অর্থ হচ্ছে এই সংখ্যাটি বারবার লিখতে হবে। তার মানে এখন যদি আমরা লিখি 0.2777777 এইভাবে কতদিন পর্যন্ত অসীম সংখ্যক পর্যন্ত চলতে থাকবে, এটা হলো পূর্ণপণিকের অর্থ। আবার পরে দেখো 0.5 এর উপর পূর্ণপণিক। তো 5 এর উপর পূর্ণপণিক কথার অর্থ কি? পূর্ণপণিক মানে আবৃত, মানে একটা উপরে একটা ফোঁটা দিয়ে এই সংখ্যাটা কী হবে, বারবার চলতে থাকবে। তার মানে 0. অর্থাৎ 5 এইভাবে চলতেই থাকবে। এখন কথা হলো এইরকমভাবে যদি চলতেই থাকে তাহলে তখন যোগ বা বিয়োগ ফলাফলটা নিঃসন্দেহভাবে কি আসবে, অসীম আসবে। কিন্তু এই কাজটা তো করা যাবে না। তো এই জায়গাতে একটা বাউন্ডিং দিয়ে দিছে, সেটা হলো দেখতে হবে প্রথম সংখ্যাটার মধ্যে আবৃত সংখ্যা কয়টা, দ্বিতীয় সংখ্যাটার মধ্যে আবৃত সংখ্যা কয়টা। আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটার মধ্যে আবৃত সংখ্যা, দ্যাটস মিন এখানে আবৃত সংখ্যা কয়টা, 7। 7-এর উপর পূর্ণপণিক, একটা সংখ্যার উপর পূর্ণপণিক দেওয়া আছে, সেই জন্য প্রথম সংখ্যার উপর আবৃত সংখ্যা হচ্ছে একটা। এবং দ্বিতীয় সংখ্যা কি 5, একটা সংখ্যার উপর পূর্ণপণিক দেওয়া আছে, এই জন্য দ্বিতীয় সংখ্যার মধ্যে আবৃত সংখ্যা কয়টা, একটা। তাহলে 1 আর 1-এর লসাগু কত হবে, 1 আর 1-এর লসাগু হবে 1। সেই জন্য দুইটা সংখ্যাকেই আগে ফার্স্ট অফ অল দুইটা সংখ্যাকে সদৃশ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সদৃশ ভগ্নাংশে রূপান্তর করার জন্য দুইটা সংখ্যার দেখতে হবে আবৃত অংশে অঙ্ক সংখ্যা কয়টা থাকবে। আমরা দেখতে পেলাম দুইটা অঙ্ক বা দুইটা সংখ্যার মধ্যেই আবৃত অংশে অঙ্ক সংখ্যা একটি করে থাকবে, কিন্তু প্রথম সংখ্যাটার মধ্যে অনাবৃত মানে এর উপর কোনো ফোঁটা নাই বা এর উপর কোনো পূর্ণপণিক চিহ্ন নাই, সেই জন্য এই দুই সংখ্যাটা একটা কি অনাবৃত অঙ্ক সংখ্যা। কিন্তু দ্বিতীয় সংখ্যাটার মধ্যে তো অনাবৃত অংশের তো কোনো অঙ্ক আবার নাই, তাহলে কি করতে হবে, আমাকে সদৃশ্য মানে সদৃশ্য বলতে দুইটি একই জাতীয় করতে হবে। মানে আবৃত অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা একটা একটা করে থাকা লাগবে, আর আবৃত অংশ অঙ্ক সংখ্যা একটা একটা করে থাকা লাগবে। সেটা করার সিস্টেম হলো অনাবৃত অঙ্ক সংখ্যা হলো এখানে একটা, এখানে কিন্তু নাই, তার মানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চটা। তাহলে যে সংখ্যাটার মধ্যে অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা ম্যাক্সিমাম থাকবে সেটা হবে অনাবৃত অঙ্কে অঙ্ক সংখ্যা, আর আবৃত অংশ অঙ্ক সংখ্যা হবে তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এরকম যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা আবৃত অংশে যে অঙ্ক সংখ্যাগুলো থাকবে তার লসাগু। তাহলে আমরা দেখতে পেলাম যে আবৃত অংশ অঙ্ক সংখ্যা প্রথমটাতে একটা, পরেরটাতে একটা, তাহলে 1 আর 1-এর লসাগু। তার মানে বলতে পারতেছি যে আবৃত অংশ অঙ্ক সংখ্যা হবে কত, 7, আর পরেরটাতে হবে কত, 5। কিন্তু আর অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা কত, 2, আর পরেরটাতেও কত হবে, 2, কারণ অনাবৃত অংশের মধ্যে আমরা ম্যাক্সিমাম সংখ্যাটা নেব। কি নেব, ম্যাক্সিমাম। তাহলে দেখো 0.5 পূর্ণপণিক, এটাকে আমরা সদৃশ্য করার সিস্টেম হলো 0.5। তো এইভাবে তো আরও চলতে থাকবে, তার মানে এখানে একটা পূর্ণপণিক, এখানে একটা পূর্ণপণিক। এখন আমরা কি করব, এটা সুন্দরভাবে যোগ করে দিলে আমাদের অ্যান্সার শেষ। তো এখন দেখো 7 আর হলো 5, 7 আর 5-এর যোগফল কত, 12। তাহলে 12-র কত লিখবো, 2। হাতে থাকে কত, হাতে থাকে কিন্তু 1। তাহলে আমরা এখান থেকে কি এই দুটো যোগ করলে পাবো হচ্ছে 12, যোগ করলে কত পাবো, 12। 12-র কত লিখলাম আমরা, 2 লিখলাম। হাতে কত থাকতেছে, হাতে কিন্তু থাকতেছে হলো অনলি 1। তো এখন এই 1টা কি হবে, পরবর্তী যে সংখ্যা আছে এর সাথে কিন্তু আবার যোগ হবে। 5-এর সাথে 1 যোগ হলে কত, 6, 6 আর 2 যোগ করলে কত হবে, এখানে 8 হবে। কিন্তু পূর্ণপণিকের ক্ষেত্রে আরও কি এখানে হাতে থাকে, 6 আর 2 যোগ করলে 8, 8-এ আমরা 8-এ লিখেছি। যদি 10-এর উপরে যেত তাহলে কিন্তু হাতে থাকতো এবং ওই সংখ্যাটা আবার পরবর্তী 1 এখানে আসে যোগ হতো, কিন্তু হাতে তো কোনো সংখ্যা নেই, সেজন্য আমরা এখানে যোগ করব না। তাহলে 0 আর 0 যোগ করে কত হবে, 0। এই তো পূর্ণপণিক সংখ্যার ক্ষেত্রে এই পূর্ণপণিক অংশে এখানে যত হাতে থাকবে এক্সট্রা হিসেবে সেই হাতের সংখ্যাটা আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে 3 আর 2 আর 1 যোগ করে কত হবে, 3। তারপর এখানে 8 পয়েন্ট, এখানে কত, 0, 0.83। এই পেলাম আমরা যোগের ক্ষেত্রে। আর বিয়োগের ক্ষেত্রে কি হবে, বিয়োগের ক্ষেত্রে যে কাজটা হবে, আমরা যখন বিয়োগ করব তাহলে অ্যান্সার কত হবে, এখানে 0.83। বিয়োগের ক্ষেত্রে সেম কেস, জাস্ট এখানে বিয়োগ করতে হবে। যেমন 7 থেকে 5 বিয়োগ করলে কত থাকবে, 7 থেকে 5 বিয়োগ করলে থাকবে হলো 2। আচ্ছা, তো এখানে আবৃত অংশে আর কিন্তু কোনো অঙ্ক সংখ্যা নাই, মানে হাতে কোনো সংখ্যা কিন্তু নাই।
তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটি কত, এই সংখ্যাটি কিন্তু হচ্ছে 2, মানে 5, নিচের সংখ্যাটি হলো 5 আর উপরের সংখ্যাটা কিন্তু 2, এই সংখ্যাটি ছোট। তাহলে ছোট সংখ্যা হলো সামনে কি করব 1 যোগ করব। এই 1 যোগ করার কারণে এটা কত হবে 12, 12 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে থাকবে কত 7, তাহলে এখানে লিখলাম আমরা 7। আবার হাতে কত থাকবে, হাতে কিন্তু আবার 1 থাকবে, সেই 1 আসে আবার এখানে যোগ হবে। উপরে কত 0, 0 দ্যাটস মিন কত, সামনে 1 যোগ করলে কত হবে 10, তাহলে 10 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু পাবো আবার 9, তাহলে এখানে লিখবো কত 9। এইভাবে এই প্রসেসিংয়ে আমরা কি করব বিয়োগ করব, তাহলে বিয়োগের কাজ এই প্রসেসিংয়ে করতে পারবো। আবার যখন এখানে কত নেব, মানে এখানে কি হাতে ছিল 1, একটা আবার সামনে আসবে, আবার এখানে কি 0, এইভাবে দেখা যাবে যে 9 9 হতে থাকবে। আচ্ছা, বিয়োগের মূল প্রসেসিংটা হলো এইরকম। আবার কি করব, যদি এই ক্ষেত্রে পুনঃপুনিকের ক্ষেত্রে বিয়োগ করার কারণে হাতে যদি কোনো সংখ্যা থাকে, বিয়োগের ক্ষেত্রে জাস্ট ওই সংখ্যাটা আমরা কি করে দেব বিয়োগ করে দেব, তাহলে পুনঃপুনিকের যোগ এবং বিয়োগ শেষ। এখন পরবর্তীতে গুণনের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে দেখো প্রথমে এখানে বলছে 0.28 এর উপর পুনঃপুনিক গুণন, এখানে 42 × 18 এই দুটোর উপর পুনঃপুনিক। এই দুটো এখন কিভাবে আমরা গুণ করব, সাধারণ যেভাবে গুণন আমরা ওইভাবে করব না, একটু অন্যভাবে করার চেষ্টা করব। তো এখানে সর্বপ্রথম এই সংখ্যাটাকে আমরা কি করব সাধারণ দশমিক ভগ্নাংশে কনভার্ট করব। ঠিক একইভাবে এই সংখ্যাটাকেও আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে কি করব কনভার্ট করব। তো কনভার্ট করার সিস্টেম হলো সর্বপ্রথম সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে যা আছে, মানে এখানে যে দশমিক সংখ্যাটা আছে এটাকে উঠিয়ে দিতে হবে, দিয়ে সম্পূর্ণ সংখ্যাটাকে 1 নম্বরে লিখে নেব। তারপরে কি করতে হবে, আবার প্রথম থেকে শুরু করে আবৃত সংখ্যার আগে যতগুলো সংখ্যা থাকবে এই ততগুলো সংখ্যা আমরা কি করে দেব মাইনাস করে দেব, ডিভাইডেড বাই এখানে আবৃত রিলেটেড যত সংখ্যা থাকবে, আবৃত রিলেটেড যত সংখ্যা থাকবে আমরা ততগুলো 9 লিখব। আর দশমিকের পর থেকে আবৃতর আগে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা কি হবে 0 হবে। এটা হলো একটা আবৃত রিলেটেড কোনো সংখ্যাকে দশমিক ভগ্নাংশে বা ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতি। আবার এখানে গুণন আছে, গুণন দেব। এটা আবার দেখো আগে কি করব সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখে নেব, নেওয়ার পর মাইনাস করব প্রথম থেকে শুরু করে আবৃত সংখ্যার আগে বা আবৃত সংখ্যা এখানে কত 1 এর উপর পূর্ণগুণিক, তাহলে 1 এর আগে এখানে সংখ্যা পেয়েছি কত 1 এর আগে 42, তাহলে আমরা মাইনাস করব কি 42 আর ডিভাইডেড বাই আবৃত রিলেটেড যতগুলো সংখ্যা থাকবে নিচে লাইন লিখবো ঠিক ততগুলো। আর দশমিকের পর থেকে আবৃতর আগে যত সংখ্যা থাকবে আমরা এখানে ততগুলো কি লিখবো 0 লিখবো। দেখতে পাচ্তেছি দশমিকের পর থেকে আবৃতর আগে কোনো সংখ্যা নাই, এই জন্য এখানে কোনো 0 লিখবো না। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে পাবো 12.1858585 এইভাবে আমাদের চলতেই থাকবে। তো এখন যদি 8585 আমরা দেখতে পাচ্তেছি যে 858585, তাহলে কি করব 12 × 185, এই যে 5 আর 8 এর উপর কি করব পূর্ণপণিক, মানে যে সংখ্যাটা বারবার আসবে সেই সংখ্যাটার উপর আমরা কি চিহ্ন দিয়ে দেব পূর্ণপণিক, তাহলে 2 এর অ্যান্সার হবে এইটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা এখন আমরা সলভ করব। আমরা 2 নাম্বার যে কোশ্চেনটা সলভ করলাম এটা এসেছিল সিলেট বোর্ড 2020-এ। 3 নাম্বার কোশ্চেনটা দেখো বলছে x এর মান 0.4 পূর্ণপণিক আর y এর মান 0.8 পূর্ণপণিক হলে 1 নাম্বার এই যোগটা ঠিক আছে কিনা আমরা চেক করি, দেখি 1 নাম্বারের যোগটা ঠিক আছে কিনা। তাহলে x + y = 0.4 এর উপর পূর্ণপণিক, আবার 0.8 এর উপর পূর্ণপণিক, এটা কি করতে হবে যোগ। কারণ দেখো পূর্ণপণিকের অংশে মানে আবৃত অংশ অঙ্ক সংখ্যা কয়টা আমাদের কিন্তু সদৃশ্য করাই আছে, আবৃত অংশ অঙ্ক সংখ্যা এখানেও একটা, পরেরটাতেও কিন্তু একটা, আর অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা প্রথম সংখ্যাটাতেও অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা মানে দশমিকের পর থেকে আবৃতর আগে এই জায়গাতে কোনো সংখ্যা কিন্তু নাই, আবার 8 এর আগে দশমিকের পর থেকে 8 এর পূর্ণপণিক এর আগে এই মাঝখানে কোনো সংখ্যা কিন্তু নাই, তার মানে আমাদের সদৃশকরণ করাই আছে বা সদৃশ্য করাই আছে। এখন আমরা কি করব 4 আর 8 যোগ করব, 4 আর 8 এর যোগফল কত 12, তাহলে 12 কত লিখবো 2,
হাতে থাকে কত, তাহলে এখানে 12 কিন্তু লাস্টের ডিজিটটা লিখলাম, হাতে কত থাকতেছে 1, সেই 1 কিন্তু তার সামনের সংখ্যার সাথে যোগ হবে, তাহলে 0-র সাথে 1 যোগ হলে কত 1, 0 আর 1 যোগ করলে কত হবে 1 হবে, আর সামনে দশমিক বসবে। ওই তো পূর্ণগুণিকের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা হাতে থাকে তাই সেই সংখ্যাটা আবার পরবর্তী সংখ্যার সাথে আমরা কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে যোগ করলে কত হবে 1.3 হবে। তাহলে এটাই ছিল আমাদের অ্যান্সার 1.3 পূর্ণগুণিক। এখানে দেখো 1.3 পূর্ণগুণিক, 1 নম্বরটা ঠিক আছে। এখন 2 নম্বরটা আমরা কাজ করব। 2 নম্বরটা কি বলছে, গুণন। তার গুণনের ক্ষেত্রে কি করব, x ইন্টু ওয়াই, x এর মান কত 0.4 এর উপর পূর্ণগুণিক ইন্টু y এর মান কত 0.8 এর উপর পূর্ণগুণিক। এটা যদি গুণ করি তাহলে গুণ করার শর্ত হচ্ছে আমাকে প্রথমে সংখ্যা দুটাকে কি করে নিতে হবে, আবৃত দশমিক, মানে আবৃত দশমিক সংখ্যাকে আমাকে ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। ভগ্নাংশ করার জন্য আগে সর্বপ্রথম সম্পূর্ণ সংখ্যাটা লিখে নেব, মাইনাস করে দেবো, প্রথম থেকে শুরু করে আবৃতর আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ততগুলো মাইনাস করব, ডিভাইডেড বাই আবৃত রিলেটেড সংখ্যা যে কয়টা 9 হবে ঠিক সেই কয়টা, দশমিকের পর থেকে আবৃত সংখ্যার আগে, দশমিকের পর থেকে আবৃত সংখ্যার আগে এই জায়গাতে যতগুলো সংখ্যা থাকবে শূন্য কিন্তু হবে ততগুলো। তো এখন এখানে কি 4 বাই হচ্ছে 9, একইভাবে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 8 বাই কিন্তু 9। তাহলে এখন আমরা তাহলে উপরে হবে আমাদের হচ্ছে যদি আমরা কাটাকাটি করি তাহলে 81, নিচে হবে 81, আর উপরে হবে 4×32, তাহলে 32 মানে 32/81। আমাদের কিন্তু গুণফলটাও ঠিক আছে। এখন আমরা কি করব, ভাগফলটা চেক করে দেখব ঠিক আছে কি নাই। আচ্ছা, ভাগফলটা মানে x বাই কত y, তাহলে x এর মান কত, x এর মান 0.8 পূর্ণগুণিক ডিভাইডেড বাই 0.8 এর উপর পূর্ণগুণিক, 0.4 পূর্ণগুণিক, এখানে ভাগ আমরা এইভাবে লিখলাম 0.8 পূর্ণগুণিক। আচ্ছা, তো এটাকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নেব, এটা 4/9, এটা ভাগ আছে, এটা কত হবে 8/9, 8/9। তো এখন আমরা ভাগের ক্ষেত্রে তাহলে এখানে লিখতেছি কি 4 এখানে লিখব যে 4/9, যদি ভাগটাকে গুণন করি তাহলে 9 যাবে উপরে আর 8 যাবে নিচে। তাহলে এখন এটাকে যদি কাটাকাটি করা যায়, 9 9 কাটি দিলাম, 4 দ্বারা 8কে কাটলাম, এখানে 2, তাহলে 1/2 ইজ ইকুয়াল টু 0.5। আমার 3 নাম্বারটাও কিন্তু ঠিক আছে। তাহলে নিচের কোনটি সঠিক, নিচের 1 2 3 তেরোটাই কিন্তু সঠিক। আমরা পরবর্তী ক্লাসে টাইপ 4 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এখন আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এর মধ্যে আছে দশমিক, পূর্ণবর্গ, মৌলিক এবং পূর্ণ স্বাভাবিক সংখ্যা। এই টাইপের কোশ্চেনগুলো যদি আমরা দেখি, √5 এর 4 দশমিক স্থান পর্যন্ত বা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি হবে। আমরা যদি √5 ক্যালকুলেশন করি, √5, তাহলে ক্যালকুলেটর যদি √5 চাপ দেই মানটা পাবো এরকম 2.23606, এইভাবে মানটা চলে আসবে। এখন এই মানটাকে 4 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, তারপর দশমিকের পর 4টে সংখ্যা থাকা লাগবে। এখন দেখো 0-0-র পর সংখ্যা কিন্তু আছে 6, তার মানে কোনো সংখ্যা মানে কোনো সংখ্যা আমরা নিব হলো এখান থেকে, এরপরে সংখ্যাটা কত 6, এই সংখ্যাটা যদি 5 কিংবা তার উপরে হয় তাহলে তার সামনের সংখ্যার সাথে 1 যোগ হবে, তার মানে 2361 হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত 2.2361। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করব। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে। এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা কয়টা বলছে, 4টা। সে 4টা ক্রমিক সংখ্যা যদি ধরি, একটা হলো x, আর একটা ক্রমিক সংখ্যা হবে x+1, আর একটা ক্রমিক সংখ্যা x+2, আর একটা ক্রমিক সংখ্যা হবে x+3। এই 4টা ক্রমিক সংখ্যা যদি x এর মান আমি 1 বসাই তাহলে প্রথমটা পাবো 1, 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, 1 আর 3 যোগ করলে 4। এভাবে আমরা 4টে ক্রমিক সংখ্যা পাইলাম। এর সাথে আমরা কি করব, কোন সংখ্যাটি যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, প্রথমে বলছে গুণফলের সাথে, আমরা সবগুলো গুণ করে দেখি।
1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 4, তাহলে সবগুলো গুণ করলাম, 3 4 12, 12 দুগুণ 24, তাহলে গুণফল পাইলাম আমরা কত 24। এই 24-এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, দ্যাটস মিন ওই সংখ্যাটার বর্গমূল করলে একটা মানে স্বাভাবিক সংখ্যা পাবো, তার মানে সেই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 24-এর সাথে আমরা কত যোগ করব, যদি 1 যোগ করি তাহলে 24, এর সাথে যোগ করলাম 1, তার মানে পাবো কত 25। আচ্ছা, তাহলে 25, এই 25-এর উপর যদি আমরা রুট করি কখনো, তাহলে কিন্তু স্বাভাবিক সংখ্যা একটা পাচ্ছি, মানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি অথবা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। তারপরে এখন আমরা পরের কোশ্চেনটা দেখি। তার মানে এখন যদি 24-এর সাথে আবার পরবর্তী এই অপশনটা যদি আমরা চেক করি, অর্থাৎ 24 এর সাথে যদি 24, এই 24-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে অ্যান্সার কত 28। এটার কিন্তু কোনো বর্গমূল থাকে না, তার মানে 28, 28 এই সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু নয়। আবার আমরা 24-এর সাথে যদি 9 যোগ করি তাহলে পাবো হচ্ছে 33, এই সংখ্যাটাও কিন্তু বর্গ, তার মানে শুধুমাত্র 1 যোগ করলেই আমাদের ক্যালকুলেশনে অ্যান্সারটা আসে। তাহলে কত যোগ করতে হবে 1, ওকে। তারপরটা দেখি যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, আচ্ছা √49 এটি একটি মৌলিক সংখ্যা। √49 মানে কত, √49 ইজ ইকুয়াল টু 7, 7 একটি মৌলিক সংখ্যা। আমরা জানি 7কে আর ভাঙানো যায় না, 7 একটা মৌলিক ডিজিট বা মৌলিক সংখ্যা। আবার এই সংখ্যাটি একটি প্রকৃত নাকি অপ্রকৃত সংখ্যা সেটা কিভাবে দেখব, 0.21, ওই তো সম্পূর্ণ সংখ্যাটা লিখব, তার মানে 21। এখানে দেখুন দশমিক, দশমিকের জন্য কি লিখবো 1, এরপরে সংখ্যা কয়টা 2টা, এই জন্য লিখবো 0 2টা, তার মানে 21 ভাগ কত 100। এই সংখ্যাটা কি প্রকৃত নাকি অপ্রকৃত, মানে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তাহলে এই সংখ্যাটা হবে প্রকৃত সংখ্যা। লব ছোট হর বড় দেওয়া আছে প্রকৃত সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু প্রকৃত সংখ্যা, এরা বলছে আবার অপ্রকৃত সংখ্যা, তার মানে এটা কি ভুল, এটা বলা লাগবে 0.21 একটি প্রকৃত সংখ্যা। এখন তারপরেরটা দেখো, তারপরটা এখানে 2 তো বুঝলাম যে একটা পূর্ণ সংখ্যা অর ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কিন্তু √2 কি একটা, √2 কিন্তু একটা আমাদের অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার সাথে আমি কি বললাম, অমূলদ কোনো সংখ্যার সাথে একটা স্বাভাবিক সংখ্যা যোগ করো, যোগফলটা একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। অমূলদ সংখ্যার সাথে কোনো একটা স্বাভাবিক সংখ্যা গুণ করো, গুণফলটা একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তার মানে 1 নাম্বার আর 3 নাম্বার কিন্তু ঠিক, 2 নাম্বারটা ভুল, তাহলে অ্যান্সার হবে 1 আর হলো 3। আচ্ছা, এই ছিল আমাদের প্রথমার্ধের ওয়ান শট এমসিকিউ। তো এখন তোমরা বাকি এমসিকিউগুলো নিজেরা এখন সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো পরবর্তী চ্যাপ্টারে আর একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস পাবা, এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।